বেঙ্গল ফাইল এবং গ্রেট ক্যালকাটা কিলিং অর্থাৎ ডিরেক্ট অ্যাকশন ডে নিয়ে খুব হইচই হচ্ছে এবং হইচই হচ্ছে বেঙ্গল ফাইলসের জন্যই। আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু করতে বাধ্য হচ্ছি, কারণ আবার আমি দেখতে পাচ্ছি ইতিহাসের ঘটনাবলী হয়তো ঠিকই আছে, কিন্তু ঘটনাবলীর বিশ্লেষণটা ঠিক নেই, যার জন্যে অর্থাৎ আমি বলবো যে ইতিহাস থেকে, গ্রেট ক্যালকাটা কিলিং থেকে, এই সাম্প্রদায়িক দাঙ্গা বা মুসলমানদের মার দাঙ্গা, হিন্দুদের মার দাঙ্গা, যাই বলুন না কেন, দেশভাগের জন্য যে দাঙ্গা, সেইটা থেকে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল আমরা নিইনি। ফলে আজকে যে জিনিসটা ডিরেক্ট অ্যাকশন দিয়ে আমরা কলকাতায় দেখেছিলাম, কিছুদিন আগে আমরা সেটা মুর্শিদাবাদেও দেখার সুযোগ হলো। অ্যান্ড দেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি একবার করে রিপিট করছে, বারবার করে রিপিট করছে। এবং অপদার্থতা বলতে যদি কিছু থাকে, যে জিনিসটা সব থেকে বেশি আলোচিত হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে যে হোয়াট লেড টু দিস কাইন্ড অফ সিচুয়েশন। সেই জায়গাটা কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে না। আর সেই জায়গাটাই হচ্ছে এই যে কংগ্রেস এবং লিবারেল পলিটিক্সের ব্যর্থতা, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ এবং ধর্মীয় রাজনীতি ঠেকাতে লিবারেল পলিটিক্সের যে ব্যর্থতা, কংগ্রেসের ব্যর্থতা সেই সময়, আর সেই সময় বামপন্থীরা তো সেটা এইটাকে ঠেকানোর চেষ্টাও করেনি ঠিক করে। এবং আমরা পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও দেখবো যে সে সিপিএমই বলুন, তৃণমূল কংগ্রেসই বলুন, ধর্মীয় মেরুকরণ ঠেকানোর কিন্তু যেভাবে চেষ্টা হওয়া উচিত ছিল সেটা হয়নি। তো যে কড়া হাতে ধর্মীয় মেরুকরণ এবং ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখার দরকার ছিল, সেই অ্যাটেম্পটা কিন্তু নেওয়া হয়নি। যার ফলে, আর সেটা না হলে, এটা আমি বারবার করে বলছি যে কাজাকিস্তানের এক্সাম্পল আমি দিয়েছিলাম, সৌদি আরবের বর্তমান এক্সাম্পল আমি দিয়েছি, সবচেয়ে বড় কথা আমি দুবাইয়ের এক্সাম্পল প্রায় দিয়ে থাকি, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে যেমন কাজাকিস্তান বা দুবাই, এখানে কিন্তু যথেষ্ট অধিকাংশই তো ধরুন 95% মুসলমান দেশ, 100% মুসলমান দেশ যদি সিটিজেনশিপ দেখি, সেখানে কি করে সব ধর্মের লোকেরা এত শান্তিতে থাকে? সেখানে কেন কোনো দাঙ্গা হয় না? সেখানে কেন বিধর্মীদের কোনো চিন্তা করতে হয় না যে তাদের প্রপার্টি কি হবে? তার কারণটাই হচ্ছে, কিন্তু লোকগুলো তো ধর্মীয় মুসলমান এবং যথেষ্ট রক্ষণশীল, এই নয় যে সেখানে কোনো কমিউনিজম দিয়ে আটকে রাখা হয়েছে। তো কারণটা হচ্ছে কি, সেখানে স্টেট ডিকটেট করে দেয়, অর্থাৎ রাষ্ট্র ডিকটেট করেছে যে ইসলামের ভাষ্য কি হবে। মজার ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা আমি যদি ইতিহাস খুব গভীরভাবে পড়ি, তাহলে দেখবো যে এই ব্যাপারটা এদেরও সবার আগে উপলব্ধি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আমি আসবো জিন্নারিয়াতে, যাকে আপনারা ভিলেন ভাবছেন সেই হিরো হতে পারতো, কিন্তু তাকে আমরা ভিলেনের দিকে বাধ্য করলাম। আমি সেই ঘটনাটা জানতে হবে যে কি করে কংগ্রেসের মতো লিবারাল পলিটিক্স, এবং আমি আজকেও সেই জিনিসটাই দেখছি। আজকে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে মুসলমান গুন্ডা এমএলএ দেখা পাওয়া যাচ্ছে, যে সবসময় বিজেপি তাদেরকে দেখাচ্ছে যে দেখো সব জায়গায় মুসলমান স্ট্রংম্যানরা এই রাজনীতির কন্ট্রোল নিচ্ছে। ঘটনা কিন্তু আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, ব্যাপারটা একই ব্যাপার ছিল। একই ব্যাপার ছিল ইন দ্য সেন্স যে কংগ্রেসের লিবারাল রাজনীতির ব্যর্থতা কিন্তু এই পুরো এই বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। আজকে কাজাকিস্তান বা দুবাই কিন্তু মুসলমানদের ঠেকাচ্ছে কোনো লিবারাল পার্টি, কোনো গণতন্ত্র নয়। সেখানে স্বৈরাচার চলছে, কিন্তু স্বৈরাচারী শাসকরা জানেন যে যদি ইসলামকে বোতলবন্দি না করে রাখা যায়, এই নয় যে তার যে লোকজন ধর্ম পালন করছে না, তারা যথেষ্ট ধর্মভীরু এবং তারা ইসলামের সঠিক গাইডেন্স মেনে কাজ করছে। তা না হলে ইসলাম রাজনীতির দখল নেবে এবং দেশটাকে তছনছ করে দেবে, ধ্বংস করবে, উইচ হ্যাজ বিন দ্য হিস্ট্রি ফর এগেন অ্যান্ড এগেন। তো এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে যদি কেউ বুঝতে না পারে যে সমস্যাটা ইসলামের নয়, সমস্যাটা হচ্ছে কোনো গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যদি ইসলামিক রাজনীতিকে কেউ বাড়তে দেয়, সেটা মুসলমান হোক, হিন্দু হোক বা যেই হোক না কেন, দ্য ডিজাস্টার ইজ বাউন্ড টু হ্যাপেন। আর এই ক্যালকাটা কিলিং এর জন্য আমি মুসলিম লীগ নয়, আমি মূলত কংগ্রেসকে দায়ী করব। কংগ্রেসের ভুল পলিসি এই জায়গায় টেনে নিয়ে গেছিল। আমি সে ব্যাপারটায় ধাপে ধাপে আসছি, কারণ আমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে প্রশ্নের উত্তর দিলে আপনি বুঝতে পারবেন আমি কেন এটা বলছি। যে পুরো ঘটনাটার পেছনে দুটো জিনিসের আমি মনে করি দায়ভার বেশি। মুসলিম লীগ ছিল সামনে। দেখুন, আমরা সবাই জানি যে সেই সময় কলকাতায় মুসলিম লীগ ক্ষমতায় আছে,
এবং সোয়ার্দি, হুসেন সোয়ার্দি চিফ মিনিস্টার, তখন বোধহয় প্রাইম মিনিস্টার বলতো বেঙ্গল প্রভিন্সে, এবং তিনি 16ই আগস্ট শহীদ মিনারে গরম ভাষণ দিলেন হিন্দুদের কুচুকাটা করার জন্য। এগুলো অল ওয়েল ডকুমেন্টেড ফ্যাক্ট। নিজে লালবাজার পুলিশে গিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করলেন, এবং যাতে মুসলিম গুন্ডারা 16 এবং 17ই আগস্টে ব্যাপকভাবে হিন্দু নিধন করতে পারে, তাদের সম্পত্তি ধ্বংস হয়, বা কেশরাম রায়ন মিল, যেখানে প্রায় কেউ বলে 500, কেউ বলে 7,000 উড়িয়া শ্রমিক মারা গেছিল, হিন্দু শ্রমিক, তার পেছনেও তার ডিরেক্ট ইন্ধন ছিল। শুধু তাই নয়, সেই সময় তৎকালীন কলকাতার যিনি মেয়র ছিলেন সৈয়দ মোহাম্মদ উসমান, তিনিও ক্রমাগত লাস্ট 6 মাস ধরে কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে মুসলমানদের উস্কে গেছেন। এবং একটা খেয়াল রাখতে হবে, আমরা যে সময় কথা বলছি সেই সময় কলকাতায় প্রায় 35 থেকে 40% মুসলমান বাস করে সেই সময়টাতে। টাইম যেখানে কলকাতাতে হিন্দু ছিল 60%, 40% মুসলমান ছিল। তো প্রশ্ন হচ্ছে এইটা, যে এইগুলো তো চোখের সামনে দেখে মনে হতেই পারে যে গেট ক্যালকাটা কিলিং কিংবা এই এই ডিরেক্ট অ্যাকশন ডের জন্য মুসলমানরা জড়িত, মুসলিম লীগ জড়িত। সোয়ার্দি নিজে থেকে ডিরেক্ট অ্যাকশন করেছে। ডিরেক্ট অ্যাকশন ডে নির্দেশ এসছে কার কাছ থেকে? মোহাম্মদ আলী জিন্নার কাছ থেকে। 16ই আগস্ট উনি বললেন যে আইদার দে উইল বি ডিভাইডেড ইন্ডিয়া অর ডেস্ট্রয়েড ইন্ডিয়া, অর্থাৎ মুসলমানরা পুরো দেশটাকে ধ্বংস করে দেবে যদি তাকে ডিভাইড না করে। এবং এইরকম যখন ডিরেক্ট কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা চলছে, প্রশ্ন হচ্ছে সেই সময় কংগ্রেসের ভূমিকা কি? কেনই বা মোহাম্মদ আলী জিন্না এই অবস্থায় চলে গেল? আর মানে কি করে মুসলমানদের মধ্যে এরকম উত্তেজনা ছড়ালো, যেখানে একটা সময় 97% দেশের মুসলমান মানে মুসলিম লীগকে গ্রহণই করেনি। সেখান থেকে পাকিস্তানের দাবি হঠাৎ করে এভাবে কি করে জোর হয়ে গেল যে দাঙ্গাগুলো? শুধু তাই নয়, দাঙ্গা করেছে কারা সেটা একটা অন্য ইতিহাস, কিন্তু ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, প্রথমে বুঝতে হবে যে একটা দাঙ্গা বা জিনিসটাকে একটা ধর্মীয় উস্কানি দিয়ে চালানোর জন্য দিনের পর দিন, মানে কলকাতায় 1946 16 আগস্টে দাঙ্গা শুরু হয়, কিন্তু তার আগে, তার 5 মাস আগে ফেব্রুয়ারিতেও 5 দিনের জন্য বড় দাঙ্গা হয়ে গেছে, সেটা আমরা ধরি না। এবং সেখানেও একদম কলকাতার মসজিদের মাইক থেকে আজান দিয়ে ওই জুম্মাবাড়ে মসজিদ থেকে করে লিদোজের জায়গায়, যেগুলো খুব বাজে ইতিহাস। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানটাতে যে এভরি ইনসিডেন্ট উইল শো ইউ যে যে সময় কলকাতা সহ ভারতের শাসন ব্যবস্থা শিথিল হয়ে গেছে, অর্থাৎ ব্রিটিশরা জানে দেশ ছেড়ে পালাচ্ছে, সো দে ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং এনিমোর, ডিডন্ট ওয়ান্ট টু ডু এনিথিং এনিমোর। এটা ওপেন রিটেন যে বোধহয় এডওয়ার্ড বার যিনি গভর্নর ছিলেন, তার সাথে ক্লিমেন্ট টেটলি মানে একদম প্রাইম মিনিস্টারের কথাবার্তা চলছে, এখানে বলছি যে না, বিশেষ কিছু করতে হবে না, যা মরে মরুক, কোন রকম আমরা ঠিকঠাক ভাবে বেঁচে বেরোতে পারলেই হয়ে যাবে। অর্থাৎ ব্রিটিশ সৈন্য নামাতেও সেখানে তাদের প্রচুর অনীহা ছিল, কারণ তারা চাইছিল না যে এসব হোক, এবং তারা ভালো রকম ভাবেই চাইছিল যে দাঙ্গাটা হোক। দাঙ্গাটা হলে ব্রিটেনের লাভ আছে, কারণ পাকিস্তান হলে পাকিস্তান উইল বি এ ভ্যাসাল স্টেট টু ইউনাইটেড স্টেটস এন্ড ব্রিটেন, যখন এমন আছে তাদের লাভ আছে। অর্থাৎ আমরা দেখবো যে সোয়ার্দি এবং ব্রিটেনের একদম উপর মহল থেকে চাইছে যে গেট ক্যালকাটা কিলিংটা হোক, হিন্দুদের পেটানো হোক, পাকিস্তানের দাবিটা সিদ্ধ হোক, এবং কংগ্রেসের দাবি যাতে না চলে। আমি আগেই বলেছি যে ভাষণের শুরুতে যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দেখানো যে আপাত দৃষ্টিতে মনে হয় যে জিন্না দায়ী, মনে হবে যে গেট ক্যালকাটা কিলিং এর জন্য সোয়ার্দি দায়ী, কারণ তারা ডিরেক্টলি ইনভলভ ছিল, কলকাতার প্রতিটা মসজিদ ইনভলভ ছিল এই দাঙ্গার সাথে, এবং কোরআনকে ইউজ করা হয়েছে দাঙ্গার জন্য। সো বেসিক্যালি এগুলো অস্বীকার করার কোনো জায়গায় নেই, কারণ এগুলো ভেরি ওয়েল ডকুমেন্টেড হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এটা যদি বেঙ্গল ফাইলসে দেখিয়ে থাকে, নিশ্চয়ই করেছে, বেশ করেছে, আরো বারবার করে, বিকজ দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কারো রিপিট হবে যদি এগুলোকে আটকানো না যায়। এইগুলোকে আটকানোর জন্য কিন্তু আমি বারবার দুবাই এবং কাজাকিস্তানের কথা বলি, যেখানে পুরোপুরি প্রতিটা মসজিদ গভর্নমেন্ট থেকে নিয়ন্ত্রণ করে, ইমামদের একদম ভাবে একটা ট্রেনিং দেওয়া হয় এবং বলা হয় তুমি কি পড়াবে কি পড়াবে না, এবং এই ইসলামকে দেবে, এই ইসলামকে তুমি পড়াবে না, এন্ড দিস হ্যাজ টু বি ডান। আমি বারবার করে বলেছি, আদারওয়াইজ দেয়ার বি প্রবলেম। লোকে কি বললো তাতে কিছু যায় আসে না, বিকজ যেসব মডারেট মুসলিমরা ইসলাম নিয়ে বড় বড় কথা বলবে, মুসলমানরা যখন আপনার বাড়িতে রায়ট হবে বাঁচাতে আসবে না। সেটা গেট কাটা কেলকিটিনো হয়নি, বাংলাদেশেও যখন হিন্দুরা মার খায় তার প্রতিবেশীরা বাঁচাতে কখনো কখনো বাঁচায়, কখনো আমি বলবো না যে বাঁচায় না, কিন্তু ম্যাক্সিমাম সময় বাঁচাতে পারে না। তো ওভাবে তো হবে না। অনলি ওয়ে
থিংস ক্যান ওয়ার্ক, যেখানে কাজাকিস্তানের মতো দেশ বা দুবাইয়ের মতো দেশ যেভাবে ইসলামকে ট্রিট করে একদম বোতলবন্দি করে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মুসলমানদের সেখানে ধর্মচরণ বারণ করে। খুব মানে রীতিমতো তারা ধর্মভীরু দেশ, ফলে ধর্মচরণ করছে, কোনো অসুবিধা নেই, একদম সুস্থ শান্তিপূর্ণ ভাবে আছে। বাট মসজিদকে বা কোনো ধর্মকে তারা কিন্তু রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয় না। কারণ আপনি যেই মুহূর্তে ইসলামকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেবেন, সেটাই কিন্তু বিজেপির উত্থানের কারণ। কালকে যদি ভারতবর্ষে ইসলামকে নির্বিষ করে দেওয়া হয়, বিজেপির অস্তিত্ব থাকবে না। এই মহান নরেন্দ্র মোদীর দেখবেন 250 সিট থেকে 50টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে। অনেক কারণ আছে, আমি সে ব্যাপারে যাচ্ছি না। লোকের যথেষ্ট কেন্দ্র সরকার নিয়ে রাগ আছে, কিন্তু লোকে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য এখনো বিজেপিকে ভোট দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিশেষভাবে সত্যি, তুই অল নো দ্যাট, কেউ স্বীকার করতে চায় না। একটা বড় অংশ তো এইভাবে চলছে ভোটিংটা, এবং লিবারালরা সেটা স্বীকার করবেন না, কংগ্রেসও সেই সময় স্বীকার করে। এবার আমি আসছি আসল গল্পটাই, যে কংগ্রেসকে কেন আমি দায়ী করছি। এখানে 3টে প্রশ্নের আপনাকে উত্তর দিতেই হবে গেট ক্যালকাটা এর জন্য, যে কি করে মুসলমানরা বেঙ্গল প্রভিন্সের ক্ষমতা দখল করবে। এটা যদি হতো যে বেঙ্গল প্রভিন্সের ক্ষমতায় যদি আজকে কংগ্রেস থাকতো, নিশ্চয়ই গেট ক্যালকাটা ক্লিন হতো না, কারণ সোহাবুদ্দিন নিজে গিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করেছেন এবং গুন্ডাদের উস্কাচ্ছেন 16ই আগস্ট শহীদ মিনারে গিয়ে, যে তোমরা হিন্দুদের যা খুশি ধর্ষণ লুটপাট যা খুশি করো, পুলিশ দেখবে না, দুদিন অন্তত দেখবেন, এরকম কথাবার্তা বলেছে। এবং সেই রিপোর্ট মিলিটারি ইন্টেলিজেন্সের কাছ থেকে পরে উদ্ধার হয়েছে, কারণ অন্য কোনো পুলিশকে তারা সেখানে রিপোর্ট নিতেও পাঠায়নি। তো ঘটনাটা হচ্ছে যে এই অবস্থায় কি করে এলো, কি করে বেঙ্গল প্রভিন্স পুরোপুরি মুসলিম লীগের হাতে চলে গেল। ছিল তো কৃষক প্রজা পার্টি, বাংলায় মোটামুটি ভোটটা 3 ভাগে ভাগ হতো, মানে 37-এ যখন প্রথম অবাধ নির্বাচন হলো, 3টে পার্টি, কৃষক প্রজা পার্টি, কংগ্রেস এবং মুসলমান লীগ। এর মধ্যে মুসলিম লীগ ছিল 3য় পজিশনে, কৃষক প্রজা পার্টি 1st পজিশনে, কংগ্রেস হচ্ছে 2nd পজিশনে। কৃষক প্রজা পার্টি কিন্তু বর্গাদারদের পার্টি, অর্থাৎ তারা জমিদার বিরোধী পার্টি, তারা একটা লেফটিস্ট পার্টি, সমাজতান্ত্রিক পার্টি। তারা কি করে 1940s-এ মুসলিম লীগের সাথে মিশে গেল, সেই ইতিহাসটাকে আগে বার করুন। সেই ইতিহাসটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কংগ্রেস কত বড় খতরনাক ছিল দেশের জন্য। কংগ্রেসকে পুজো করা হয়, সে নাকি দেশকে স্বাধীনতা এনেছে। ঘটনাটা হচ্ছে এখানে যে যেটা ঘটে, ওই মোটামুটি 1937-এ কিন্তু আমাদের বাংলায় তখন যে প্রভিন্সিয়াল কাউন্সিল ছিল আর কি, লেজিসলেটিভ কাউন্সিল ছিল, অর্থাৎ তখন ব্রিটিশরা বলছে যে না, আভ্যন্তরীণ শাসন, সিভিল লটা পুরোপুরি ইন্ডিয়ানদের হাতে ছেড়ে দিয়েছে, এবং তার জন্য যে আইনসভা গঠিত হয়েছে, সেখানে কিন্তু কোনো পার্টি একক সংখ্যাধিক্য পায়নি। অবভিয়াসলি কৃষক প্রজা পার্টি সবচেয়ে বেশি পেয়েছিল। তো কৃষক প্রজা পার্টির ফজলুল হক প্রথমে চেয়েছিলেন কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার করতে, কারণ মুসলিম লীগের সাথে মুসলমান ভোট নিয়ে তাদের নিজেদের দ্বন্দ্ব। কিরকম? কারণ মুসলিম লীগ হচ্ছে 1907 সালে কোথায় তৈরি হয়েছিল? ঢাকাতে। এবং ঢাকায় কারা তৈরি করেছিল? তারা হচ্ছে অধিকাংশ মুসলমান জমিদার, নবাব, এদের দিয়ে তৈরি হচ্ছে মুসলিম লীগ। এবং ফজলুল হক যখন কৃষক প্রজা পার্টি তৈরি করছেন, দ্যাট ইজ প্রবাবলি 1927, তখন কিন্তু তিনি এই কারণে তৈরি করলেন যে কংগ্রেস সেটাও হিন্দু জমিদারদের দল, আর এটাও মুসলমান জমিদারদের দল, অর্থাৎ বাঘ চাষি, বর্গাদার, এদের কথা শোনার জন্য কেউ ছিল না, এরা ছিল অধিকাংশ মুসলমান। সুতরাং কৃষক প্রজা পার্টি এসেনশিয়ালি ওয়াজ নট এ মুসলিম পার্টি, এটা বেসিক্যালি একটা বাঘ চাষি বর্গাদারদের পার্টি, যে জন্য কৃষক প্রজা পার্টি না, বামপন্থী পার্টি প্রথম বাংলার। সেটা কিন্তু 1940s-এ বামপন্থাটাকে গিলে ফেললো মুসলিম লীগ। আমরা দেখবো পৃথিবীর সব দেশেই বামপন্থাকে মুসলমানরা গিলে ফেলে, বা ইসলাম অনেক বেশি শক্তিশালী হয়ে যায় বামপন্থার থেকে। কেন এটা হলো 3 বছরের মধ্যে? আপনি একটু ইতিহাস ট্র্যাক করে দেখুন। ফজলুল হক নেতাজি সুভাষচন্দ্রের কাছে গিয়ে মিটিং পর্যন্ত করেছিলেন যে কৃষক প্রজা পার্টির ডিমান্ড গুলো যদি কংগ্রেস মেনে নেয়, তাহলে কংগ্রেসের সাথে তিনি, কংগ্রেসের সাপোর্টে তিনি বাংলার মসনদে বসবেন। কিন্তু সেটা হলো না। অর্থাৎ জমিদার বিরোধী বা যে ভূমি সংস্কার আইন, যেটা জমিদারদের বিরুদ্ধে যাবে, যেখানে জমিদারদের জমি ছেড়ে দিতে হবে, জমিদারি প্রথা বিলোপের জন্য কৃষক প্রজা পার্টি আন্দোলন করত, সেটাতে কংগ্রেস সায় দিল না। ইভেন মানে নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের ডায়াসে যতই বড় জমিদারদের বিরুদ্ধে গলাবাজি করুন না কেন,
আসল কাজের সময় কিন্তু ফজলুল হকের এটা রিকোয়েস্টটা রাখতে পারলেন না। এইবার ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো এই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল 39-এ, তখন অবভিয়াসলি আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে আমেরিকার এবং ইংল্যান্ডের পাকিস্তানকে দরকার। কেন দরকার? কারণ সেই সময় কিন্তু আপনি খেয়াল করবেন, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে তখন সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি একদিকে, অর্থাৎ কমিউনিস্টরা তখন কিন্তু অফিসিয়ালি আমেরিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পরে পক্ষ যায়, বাট when স্টার্ট ইট ওয়াজ অপোজিং। আমি যখন 1940-তে যখন কৃষক প্রজা পার্টি এবং এই মেশানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতটা বলি। অথচ কংগ্রেসে তখন কিন্তু একটা খুব ভাব যে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে থাকবে, সোভিয়েত ইউনিয়নের মডেল ফলো করবে। কারণ বারবার করে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন যেভাবে সোশ্যালিস্ট প্রসেসে ভারতকে ইয়ে করেছে সেইভাবে ভারত বড় হবে। এদিকে ঘটনাটা কি ঘটছে, একটা কৃষক প্রজা পার্টি সে ভূমি সংস্কার আইন ছেড়ে করতে পারছে না কংগ্রেসের সাথে। কারণ কি, কংগ্রেসের ক্ষমতা অ্যাকচুয়ালি বরাবর লাস্ট 20 বছর ধরে, মানে 1947-এর প্রায় যবে থেকে সর্দার প্যাটেল ঢুকেছেন বলতে গেলে 27 থেকে 47 ক্ষমতা ছিল এসেনশিয়ালি প্যাটেল ভাইয়ের কাছে, সর্দার বল্লভভাই প্যাটেল। কেন ক্ষমতা ছিল? কারণ পুরো কংগ্রেস চলতো দুটো টাকা, একটা জমিদারদের টাকা বোধহয় 40% আর 60% ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাকা, যাদের সবাই হচ্ছে গুজরাটি কিংবা মারওয়াড়ি, বিড়লা এইসব মিত্তাল এদের সব টাকায় চলেছে। এইবার অতএব কংগ্রেস কখনোই এই ধরনের বামপন্থী এজেন্ডা, ঠিক আছে সুভাষবাবু বলছে, নেহরু বলছে, ওটা একটা লিপ সার্ভিস দিত, কেউ সিরিয়াসলি নেয়নি। যার জন্য আমরা কি দেখবো যে বেসিক্যালি কৃষক প্রজা পার্টি আলটিমেটলি ব্রিটিশদের চাপে ফজলুল হককে পুরো থ্রেট দেওয়া হয়েছিল যে তুমি যদি মুসলিম লীগের সাথে না মিশে যদি পাকিস্তানের দাবি যদি তুমি না করো তাহলে তোমারও গলা কাটা যাবে। কারণ সেই সময় ব্রিটিশ ইন্টেলিজেন্স অলরেডি কাজ করছে যে যেসব নেতারা মুসলিম লীগের, কারণ মুসলিম লীগ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স তখন এক হয়ে গেছে, কোনো মুসলমান বড় পার্টি, পাঞ্জাবের সবচেয়ে বড় পার্টি ছিল হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি, আর আমাদের ছিল পশ্চিমবঙ্গে ছিল হচ্ছে বাংলায় ছিল হচ্ছে এই কৃষক প্রজা পার্টি। এদের লিটারলি ব্রিটিশ ইন্টেলিজেন্সদের থ্রেট দেওয়া হয় যে তোমরা যদি মুসলিম লীগের সাথে মিশে গিয়ে পাকিস্তানের দাবি না তোলো তোমরা গেলে। তো ঘটনাটা হচ্ছে যে তার ফলে আমরা দেখবো যে লাহোর অধিবেশন হচ্ছে এবং লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি সমস্ত দেখা যাচ্ছে দেশে, যেখানে মানে পাঞ্জাবের সবচেয়ে বড় পার্টি হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি, যাদের যেখানে শিখরাও ছিল, শিখ এবং মুসলমানরা মিলে তৈরি করেছিল। কৃষক প্রজা পার্টিতে ফজলুল হক মুসলমানদের পার্টি হলেও তারা মুসলিম লীগকে পছন্দ করতো না, ইউনিয়নিস্ট পার্টিও তাই। কিন্তু ব্রিটিশ ইন্টেলিজেন্স জোর করে এটা করো অথবা মরো, এগুলো খুব ওয়েল ডকুমেন্টেড ফ্যাক্ট যে পুরোপুরি কৃষক প্রজা পার্টি মুসলিম লীগে চলে আসতো, ফলে মুসলিম লীগ বাংলায় মেজরিটি পেয়ে গেল এবং যার জন্য 43-তে আমরা যখন যখন এই মানে 46-এ আমরা দেখছি যে ইলেকশন হয়েছে, তারপরে ক্ষমতায় পুরোপুরি মুসলমান লীগ, মুসলিম লীগ। এটা গেল এক নম্বর। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে জিন্নার ব্যাপারেও তো প্রশ্ন তুলতে হয় যে জিন্না তো 1911 থেকে 1916 উনি তো কংগ্রেসের সভাপতি এবং মুসলিম লীগ তৈরি হয়ে গেছে কত 1907। তাহলে প্রশ্ন হচ্ছে যে জিন্না তো সে সময় ছিলেন, জিন্না কেন 10 বছর বাদে মুসলিম লীগে জয়েন করলেন? কেন সেই 10 বছর তিনি কংগ্রেসের, শুধু কংগ্রেসের তিনি নন, তিনি কংগ্রেসের মানে মহাত্মা গান্ধী আসার পর কংগ্রেসের সবচেয়ে বেশিবার প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ আলী জিন্না, রেকর্ড আছে। সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছেন, সবচেয়ে বেশিবার প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস। কেউ জানেই না, আমাদের ইতিহাসে পড়ানোই হয় না যে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেসের শুরুর দিকে এবং আইনসভার শুরুর দিকে সবচেয়ে এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন কংগ্রেসের। এবং তিনি বারবার মুসলিম লীগ তাকে বলছে আর তুমি এসো, তুমি এসো, তুমি হচ্ছে দেশের সবচেয়ে বড় অসংবাদিত নেতা, তুমি আসলে। উনি মুসলিম লীগকে পাত্তাই দেননি 1917। কোন বছর পাত্তা দিলেন? যখন গান্ধী এসে পুরো লাইমলাইটটা খেয়ে এবং ক্ষমতা দখল করছে। কেন এটা হলো? দুটো কারণ আছে। এখানেই আমাদের ওয়েস্টার্ন ক্যাপিটালের ভূমিকাটা আমরা ভুলে যাই। গোটা ইতিহাসটা না যখন আমরা পড়ি তখন আমার মনে হয় যে গান্ধী কিছু করেছে, নেহেরু কিছু করেছে, জিন্না কিছু করেছে, কিন্তু এর পেছনে ক্যাপিটালের খেলাটা দেখি না। আমরা দেখছি এখন অমিত শাহ কিছু করছে, হ্যাঁ মোদি কিছু করছে, কিন্তু এর পেছনে গুজরাটি ক্যাপিটালের খেলাটা দেখি না। তো তখনও কিন্তু গুজরাটি ক্যাপিটালের খেলাই ছিল, মানে ওয়েস্টার্ন ক্যাপিটাল বলতাম আর কি। সেটা কিরকম আমি আগে বলেছি
যে গান্ধীকে যেভাবে গান্ধী করা হয়েছে, কারণ মোহাম্মদ আলী জিন্নাহকে ভারতের ক্যাপিটালিস্টটা ম্যানিপুলেট করার মতো অবস্থায় ছিল না, কারণ জিন্নাহ ওয়াজ এ ভেরি স্ট্রং লিডার। উনার একটা ভীষণ রকমের ইয়ে ছিল যে ভারতবর্ষকে আধুনিক করতে গেলে হি ওয়াজ টোটো ব্রিটিশ পার্সন, যে ওয়েস্টার্নাইজ করতে হবে, এই ধরনের ভুলভাল, হিন্দুদের ভুলভাল জিনিস উনি সহ্য করতেন না, মুসলমানদের ভুলভাল জিনিস উনি সহ্য করতেন। আমি একটা উদাহরণ দিই, উনি নিজে সম্ভবত প্রথম কি দ্বিতীয় যার বিয়ে করলেন যিনি পার্সি মহিলা, উনি তো মুসলমান বিয়েই করেননি, প্রথম দুটো তো পার্সি ওয়াইফ। তো আমার যতদূর মনে আছে যে সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে তার বয়স ছিল 14 বছর, এরকম একটা কিছু হবে। তো তখন নিজে উনি আইনসভায় বিলটা পাস করেছিলেন যে মেয়েদের বিয়ের বয়স 16 হবে। তো উনি নিজে তার দ্বিতীয় স্ত্রীকে বা প্রথম থেকে বিয়ে করার জন্য কিন্তু 2 বছর উনি ওয়েট করেছিলেন। সেখানে আমরা দেখব যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ তার মেয়েদের প্রত্যেককেই কিন্তু 16 বছরের নিচে বাল্যবিবাহ দিয়েছেন, কিন্তু জিন্নাহ দেননি। জিন্নাহ নিজে বিয়ে করার সময় 16 বছরের আগে কোনো মেয়ের বিয়ে তিনি করেননি, ওয়েট করেছিলেন। দিস ইজ এ ফ্যাক্ট। তো উনার একটা মোটামুটি ছিল যে একটা আধুনিক ভারত তৈরি করতে হবে, এবং মুসলমানদেরই হোক আর হিন্দুই হোক, এরা একটা অন্ধকার জগতে পড়ে আছে। এই অন্ধকার জগৎ থেকে, ধর্মীয় অন্ধকার থেকে তাদের তুলতে হবে। কিন্তু গান্ধীকে প্রাধান্য দিয়ে কি হলো, গান্ধী উল্টো দিকে কংগ্রেসকে ঘুরিয়ে দিলেন। কংগ্রেসের মাস কানেক্ট করা থেকে মাস ডিসকানেক্টের অবস্থা দাঁড়িয়ে গেল। কি না, হ্যাঁ গান্ধী এসে তো ঠিক আছে, কংগ্রেস জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেল, কিন্তু জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেল একটা কুসংস্কারের মধ্যে দিয়ে। সবচেয়ে বড় যেটা ডেঞ্জারটা হলো যে যে সময় প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুর্কিতে অটোমান এম্পায়ারের পতন হচ্ছে, কামাল আতাতুর্ক তুর্কি সেকুলারাইজেশন করছেন, সেই সময় এদেশের মুসলমানদেরকে খেপিয়ে তোলার জন্য গান্ধী ডাক দিলেন খিলাফত আন্দোলন, এবং খিলাফত আন্দোলনের বিরুদ্ধে ছিলেন জিন্নাহ। জিন্নাহ গান্ধীর কাছে গিয়ে বললেন, আপনি ভুল করছেন, এদেশের মুসলমানদের মডার্নাইজেশন দরকার, তাদের আপলিফমেন্ট দরকার, আপনি সম্পূর্ণ ভুল করছেন। কিন্তু হলো না। ফলে কি হলো, আমরা দেখব যে খিলাফত আন্দোলনের নামে ব্রিটিশদের বিরোধিতা করতে গিয়ে ভারতের বিভিন্ন জায়গায় হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা শুরু হলো। অর্থাৎ গান্ধীর প্রথম পলিটিক্যাল স্টেপের জন্য গোটা ভারত জুড়ে দাঙ্গা শুরু হয় খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে, যেখানে খিলাফত আন্দোলন আস্তে আস্তে হিন্দুদের এগেন্স্টে মারমুখী হয়ে ওঠে। এগুলো ঘটনা। নাগপুরে 2-3বার দাঙ্গা হয়। আজকে নাগপুরের দাঙ্গার কারণে কিন্তু ভারতে আরএসএস এর জন্ম। আপনি আরএসএস এর ইতিহাস ভালো করে পড়লে বুঝতে পারবেন যে সেই সময় আরএসএস এর প্রতিষ্ঠাতা এডগাঁওকর তিনি দেখলেন যে নাগপুরে দাঙ্গায় হিন্দুরা বসে বসে মার খাচ্ছে, আস্তে আস্তে উনি সংগঠিত করলেন, এবং সেখান থেকে আরএসএস জন্ম হলো। আরএসএসও কিন্তু একটা মুসলিম বিরোধী, মুসলিম দাঙ্গা বিরোধী একটা প্রতিরোধী হিন্দু সংগঠন হিসেবে গড়ে উঠছে সেই সময় প্রথম। তো এটা হয়েছে অবশ্য এই খিলাফত আন্দোলনের পর থেকে, যে নাগপুরে ক্রমাগত দাঙ্গা হয়েছে, একবার নয় অনেক কবার হয়েছে, হওয়ার পর আস্তে 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 এটাকে কনসলিডেট করেছে। তিনি আস্তে আস্তে আরএসএস গড়ছেন যে কি করে হিন্দুদেরকে সংগঠিত করতে। আজকে তারাই কিন্তু পুরো সংগঠিত করে বিজেপি করে বিজেপি হয়ে গেল, ঠিক আছে। তো there is an history behind everything. এইবার সমস্যাটা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে কংগ্রেস মহাত্মা গান্ধীকে নিয়ে এসে তাহলে কেন করতে চাইলো। একটা বড় কারণ হচ্ছে যে সেই সময় যেটা দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় ক্যাপিটাল, অর্থাৎ ভারত এখন ন্যাশনাল ক্যাপিটাল কি টাটারা, আদানিরা, আম্বানিরা, কি বিড়লা, তখন ছিল বিড়লারা, শুধুমাত্র বিড়লা টাটা গোষ্ঠী। ন্যাশনাল ক্যাপিটাল যেটা ভারতে সেই সময় ছিল, তাদের একটা বিরাট ভূমিকা আছে ভারতের কংগ্রেস পলিটিক্স, কারণ এরাই কংগ্রেসকে ফান্ড করত। এরা কংগ্রেসকে ফান্ড করতো উইথ ভিশন যে সবাই যেন তো ব্রিটিশের সাথে চলে যাবে, যখন ব্রিটিশরা চলে যায় এই গোটা ভূখণ্ডে যেন আমাদের ন্যাশনাল ক্যাপিটালদের ইন্টারেস্টটা তখন চলে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভারতবর্ষের মতো একটা বিশাল মার্কেটে, যেটা একদম চীন থেকে শুরু করে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে, এই যে পুরো বিস্তৃত মার্কেট, এটা যদি কোনো ক্যাপিটাল ধরতে পারে কত ছাড়তে চাইবে না। সেকেন্ড ভুলটা এসছে কিন্তু এই ক্যাপিটালের এই জায়গাটা থেকে। সেটা কি না, 1946-এ যখন ক্যাবিনেট মিশন বলছে যে ভারতকে একটা কনফেডারেশন হিসেবে আমরা ছেড়ে দেবো, সেটাতে কিন্তু কংগ্রেস রাজি হল না।
এই জিনিসটা নিয়ে সব থেকে বেশি দরকার ছিল, কারণ দিস ওয়াজ দ্য পয়েন্ট অফ ডিসকন্টেন্টমেন্ট বিটুইন নেহেরু অ্যান্ড জিন্না। পাকিস্তান কিন্তু নয়। পাকিস্তান বলতে জিন্না যেটা চেয়েছিলেন, আপনারা যদি ক্যাবিনেট মিশনের পাকিস্তানকে দেখেন, সেটা কি? তখন তো পাকিস্তান নামও দেয়নি। ওরা বলছে যে বেসিক্যালি যেটা হবে যে ভারতবর্ষের সমস্ত প্রভিন্স গুলোকে 3টে গ্রুপে ভাঙা হবে। এর মধ্যে ইস্টের গ্রুপগুলোতে প্রভিন্স থাকবে যেখানে মুসলমান প্রধানরা আছে, আর একটা ওয়েস্ট প্রভিন্স গুলোতে থাকবে যেখানে সিন্ধ বা এগুলোতে এদের নিয়ে একটা গ্রুপ হবে, আর মিডল ইন্ডিয়া নিয়ে একটা গ্রুপ হবে। এই হবে 3টে গ্রুপ। কিন্তু ভারতের একটা দিল্লিতে একটা কনফেডারেশন থাকছে, এবং সংবিধান কনস্টিটিউশনটা হবে আমেরিকার মধ্যে। আমেরিকার সংবিধান মানে কি? আমেরিকাতেও কিন্তু একই জিনিস হয়েছিল। আমেরিকার যে 13টা কলোনি যুদ্ধ করে আমেরিকা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানেও কিন্তু ইট ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ আমেরিকাতে প্রতিটা রাজ্য কিন্তু একটা রাষ্ট্রের ক্ষমতার কাছাকাছি আছে। কারণ আমেরিকা আপনি জানবেন যে আমাদের মেইল্যান্ডের, ডেলাওয়্যারের প্রতিটা 50টা রাজ্যের আইন আলাদা, সিভিল আইন পুরোপুরি আলাদা, ক্রিমিনাল আইন প্রত্যেকটা জায়গায় আলাদা। কিন্তু আমেরিকার যে ফেডারেল গভর্নমেন্ট সেটা কি করে 4টে জিনিস একসাথে রাখে, সেটা হচ্ছে কারেন্সি, ফরেন পলিসি, মিলিটারি। কারেন্সি, ফরেন পলিসি, মিলিটারি, কমিউনিকেশনের ভিত্তিতে। এই একই মডেল কিন্তু ক্যাবিনেট মিশন মুসলিম লীগ এবং কংগ্রেসকে দিচ্ছে, কারণ এই দুটোই তখন লার্জেস্ট পার্টি হয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে কংগ্রেসের তার আপত্তি কোথায়? হ্যাঁ, দুর্বল দিল্লি। দুর্বল দিল্লি আর ওয়াশিংটন কি দুর্বল নাকি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজ্য ওয়াশিংটন। ওয়াশিংটন মানে তখন যে ক্যাবিনেট মিশনে যে প্রপোজাল দিয়েছিল তার থেকে কিন্তু আমেরিকার সংবিধানে করা পার্থক্য নেই, মানে রাজ্যের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এবং সেটা যথেষ্ট যৌক্তিকতা ছিল। এবং তার জন্য জিন্না তখনও ক্রিটিসাইজ হচ্ছেন যে কেন আলাদা পাকিস্তান, কেন পুরো স্বাধীন দেশ হবে না। তার কারণ আছে, কারণ জিন্না করাচিতে যেতে চাননি। সোজা কথা, উনি ওনার মুম্বাইয়ের যে কালচার, পার্সি কালচার, উনি মুসলমান কালচার যতই মুসলমানদের জন্য করুন না কেন, সবাই জানে উনি মুসলিম কালচারও পছন্দ করতেন না। উনি মালাবার হিলস, ওনার যে বাড়ি আছে মানে ইয়েতে মুম্বাই, সেখানে উনি সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন। এবং তিনি একটা ভালো কথা বলেছেন যে ভাই, মুসলমানরা তো শুধুমাত্র এই নয় যে দেশের দুটো প্রান্তে ছড়িয়ে আছে, গোটা দেশে ছড়িয়ে আছে। এভাবে যদি একদম পাকিস্তান হয়ে যায়, তাহলে হিন্দুরা তো মার খাবে, তার সাথে মুসলমানদেরও তো ক্ষতি, কারণ গোটা দেশের মধ্যে মুসলমানরা ইয়ে পড়ে যাবে। তার থেকে বাবা একটা কনফেডারেশন করা যায়। কনফেডারেশন করলে কি হবে? কিছু কিছু মুসলমান রাজ্য তৈরি হবে, কিছু কিছু হিন্দু রাজ্য তৈরি হবে, কিছু কিছু সেকুলার রাজ্য তৈরি হবে। এবার সেক্ষেত্রে যার যে রাজ্যে থাকার কথা সে থাকবে। ধরা যাক যে একটা, সেক্ষেত্রে মানে আমি যদি মানে এখন আমার আমেরিকার মতো ভাবি যে আমেরিকায় মেরিল্যান্ডের ল আলাদা, বা সাদার্ন ক্যারোলিনার ল আলাদা, যেমন অ্যাবর্শন ল টেক্সাসে আলাদা, এটা ঠিক আছে। ধরা যাক সেক্ষেত্রে বাংলা দুটো ভাগে ভাগ হয়ে গেল, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, এগুলো সবই একটা রাজ্য হলো। সেক্ষেত্রে পূর্ববঙ্গের আইন হয়তো মুসলমান প্রধান হবে, পশ্চিমবঙ্গের আইন হয়তো হিন্দু প্রধান হবে। এবার যার যেখানে থাকার ইচ্ছা সে সেখানে থাকবে। সো প্রশ্নটা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যেহেতু দেশের মিলিটারিটা এক, কমিউনিকেশনটা এক, সেক্ষেত্রে কিন্তু দাঙ্গা বা এগুলো হওয়ার চান্সটা খুব কম ছিল। এবার আমরা কি দেখলাম যে নেহরু বললেন যে না, ক্যাবিনেট মিশনের দাবি আমরা মানতে বাধ্য নই, কংগ্রেস মানতে বাধ্য নই। কেন উনি এটা বললেন? আমার তো মতে ক্যাবিনেট মিশন সবচেয়ে ভালো প্রপোজাল দিয়েছিল ভারত। বললেন দিল্লি দুর্বল হবে। দিল্লি দুর্বল হবে এটা তো একটা হাস্যকর কথা। তাহলে তো ওয়াশিংটন কি কখনো দুর্বল হয়েছে? এটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। আসল ভয়টা যেটা ছিল এবং যেটা খুব বাস্তব, সেটা হচ্ছে এই যে কংগ্রেস চালাচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল, বিড়লা টাটার টাকায় তখনও কংগ্রেস চলে। এবং আমরা দেখবো যে কংগ্রেসের সমস্ত প্র্যাকটিক্যাল, এই যে বললাম যে কেন ফজলুল হকের সাথে হাত মেলালো না, তাহলেই তো মুসলিম লীগ আইসোলেটেড হয়ে যেত। হবে না। জমিদার এবং ওয়েস্টার্ন ক্যাপিটাল, এখানেও কিন্তু ওয়েস্টার্ন ক্যাপিটাল তারা চাইছে শক্তিশালী দিল্লি। যেমন আজকেও এই যে আপনি ভাবছেন যে বিজেপি হিন্দি চালাতে চাইছে যে প্রত্যেকটা ভারতের একটা রাষ্ট্রভাষা হোক, একই মার্কেট হোক, একই, এই যে ভারতের একটা, আমরা বলবো যে চায়না যেটা 2000 বছর আগে হয়েছিল, যে একটা ইউনিক চাইনিজ রাষ্ট্র তৈরি হলো, যে পুরো একটা রাষ্ট্র তৈরি হচ্ছে যার ভাষা এক, দেশে এক, কোনো ডাইভার্সিটি থাকছে না। চায়না কিন্তু আগে প্রচুর ডাইভার্সিটি ছিল, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আস্তে আস্তে এম্পায়ার যখন তৈরি হয়েছে, একই আইন, একই রাষ্ট্র, একই, এবং আপনি দেখুন ভারতবর্ষের গতি কিন্তু সেই দিকেই যাচ্ছে, এক আইন এক রাষ্ট্র। এটাই কেন? কারণ হচ্ছে এটা যত হবে তত ন্যাশনাল ক্যাপিটালদের তত সুবিধা, কারণ সমস্ত রাজ্যগুলোকে যত এক আইনের আওতায় আনতে পারবেন, সমস্ত এক স্ট্যান্ডার্ডের আওতায় আনতে পারবেন, তখন একটা প্রোডাক্টকে সমস্ত রাজ্যে চালানোর সুবিধা, একই ট্যাক্স স্ট্রাকচারে চালানোর সুবিধা। তো ন্যাশনাল ক্যাপিটাল টেন্স টু গেইন। তো যার জন্য কি হয়েছে সেই সময় কিন্তু যখন
উইক দিল্লি এবং স্ট্রং স্টেট, এই ফেডারালিজমের ফর্মুলা দেয়া হলো এবং জিন্না সেটা চাইছেন ব্রিটিশদের সাথে ইন সিঙ্ক। কংগ্রেস সেটা মানছে না, কারণ তার পেছনে ওয়েস্টার্ন ক্যাপিটাল যারা কিনা তখন ন্যাশনাল ক্যাপিটাল, তারা চায় যে শক্তিশালী দিল্লি, তারা যে বিজেপির মাধ্যমে একই জিনিস চাইছে। অ্যাকচুয়ালি বিজেপি বলতে কিন্তু আমার কাছে কিছু নেই, কারণ বাইরের যে হিন্দুজম ওটা একটা ফ্যাসাদ ছাড়া কিছু না। মেন ব্যাপারটা পেছনে খেলাটা কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল চাইছে যে ভারতে একটা ইউনিফর্ম কোড আসুক, ভারতে একটা ইউনিফর্ম মার্কেট তৈরি হোক, কারণ সেক্ষেত্রে ন্যাশনাল ক্যাপিটাল উইল বি মাচ মোর প্রফিটিং, কারণ সেক্ষেত্রে তারা একই স্ট্যান্ডার্ডে অনেক কিছু কাজ করতে পারবে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমেরিকাতেও হয়েছে। আমেরিকাতে যার জন্য অনেক কানেক্টিকাট কম্প্রোমাইজ বলে একটা ব্যাপার আছে, যার থেকে আমেরিকায় সেনেট আসবে, সেটা একটা অন্য ইতিহাস। কিন্তু আমরা যেটা দেখছি এবং দেখবো সেটা হচ্ছে এই যে ভারতবর্ষ কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে এবং একটা দাঙ্গার মাধ্যমে হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিরেক্ট অ্যাকশন, যেখানে বলা হলো যে কংগ্রেস ফেডারেশনও কিছু না। তাহলে আপনি মেসেজটা কি যাবে? এবার যদি মেসেজটা যদি যাচ্ছে যেটা সমস্ত কাছে, মানে জিন্না যার জন্য হতাশ হলেন 15 থেকে 16 আগস্ট, বললেন যে শক্তিশালী দিল্লি মানে কি? শক্তিশালী দিল্লি মানে হচ্ছে যে সেখানে তো হিন্দুদের প্রাধান্য থাকবে, অতএব হিন্দুরা জোর করে মুসলমানদের ওপর তাহলে রাজত্ব করার চেষ্টা করছে। যদি কনফেডারেশন থাকলে মুসলমানরা এই দাবিটা বলতে পারতো না, কারণ আজকে যদি কনফেডারেশনের দাবিটা যদি নেহেরু মেনে নিত, আমার মতে মেনে নিলে এই ঝামেলাটা থাকে না। বলে ভাই তোমার তো মানে তোমার ক্রিমিনাল ল সবকিছু তো মুসলমানদের মতো তোমরা করতে পারো, কারণ তোমার রাজ্যে তুমি তোমার মতো করে আইন চালাবে, শুধুমাত্র পররাষ্ট্র নীতি, ফরেন পলিসি আর মিলিটারিটা কেউ বাধা দিচ্ছে না। কি অসুবিধা হতো? কোনো অসুবিধাই হতো না, কারণ সেক্ষেত্রে এই প্রশ্নটা উঠতো না যে বেসিক্যালি তাহলে মুসলমানদের পার্সোনাল লাইফে হিন্দুরা ইন্টারফেয়ার করবে, কারণ স্ট্রং দিল্লি মানে সেখানে অবভিয়াসলি সেখানে হিন্দুদের শাসন চলবে। ফলে ডিরেক্ট অ্যাকশন, এবং ডিরেক্ট অ্যাকশন দিতে পরিষ্কারভাবে বলা হলো যে হিন্দুদের মারো, যতক্ষণ না পর্যন্ত ওরা পাকিস্তান না দিচ্ছে। এটা হচ্ছে সোজা কথা। এবং তার জন্য কোরআনের জাস্টিফিকেশন, মানে মসজিদে গিয়ে মালিক দেয়, জঘন্য ব্যাপার স্যাপার শুরু হলো। এবং তারপরে সেখান থেকে প্রথম দুদিন 16 এবং 17 তারিখে কোনো মিলিটারি নামানো হলো না, মানে ব্রিটিশরা ইচ্ছে করে মিলিটারি নামালো না। তারা চাইছে দাঙ্গা হোক। কেন দাঙ্গা হোক চাইছে? কারণ দাঙ্গা হলে পাকিস্তান হবে, পাকিস্তান স্টেটটা আমেরিকা এবং ব্রিটেনের লয়াল হবে, তাদেরও দরকার। এই ক্যালকুলেশনটা তো নেহেরু বুঝতো। এই ক্যালকুলেশনটা যখন নেহেরু বুঝছে যে বেসিক্যালি যে প্রশাসন যাদের হাতে তারা পাকিস্তান চাইছে, সেই সময় তার দুটো অপশন থাকে। দেখুন, আপনি বেনগুরিয়ান নন, আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনগুরিয়ান নন। বেনগুরিয়ান যেরকম সতর্কতার সাথে করে, মানে নেহরুর মতো অপদার্থ লোক আমি সত্যি কথা বলতে জিন্দেগিতে দেখিনি। যখন একটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই আমার হাতে প্রশাসন নেই, পুলিশ রাষ্ট্র অন্য হাতে, এবং যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পাকিস্তান এমন একটা কনসেপ্ট যেটা ব্রিটেন এবং এবং আমেরিকার দরকার, তারা সেটাকে নেবে। সেখানে তো ভাই আমার হাতে যখন অস্ত্র নেই, আমাকে তো না আমার হাতে একটা সাপোর্ট আছে মুসলিম বেসের, না আছে আমার হাতে, মানে কংগ্রেস কি পরিমাণ অপদার্থ ছিল তার একটা আমি নমুনা দিচ্ছি, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সেই সময় বাংলায় কংগ্রেসের লেজিসলেটিভ পার্টির যিনি নেতা, তার নাম হচ্ছে কিরণ রায়। তিনি আবার একটা জমিদার পুত্র, যার বাড়ি আবার পূর্ব, যার জন্য তিনি অবিভক্ত বাংলা চেয়েছিলেন। তো তিনি একসময় ফরওয়ার্ড ব্লক, একসময় নেতাজি, একসময় গান্ধীজি, মানে সব ঘাটে জল খাওয়া এক পাবলিক। কিরণচন্দ্র রায়, স্বাধীনতার পর কিরণচন্দ্র রায় কি করেছিল জানেন? তাদের মনে হচ্ছিল, কংগ্রেসের মনে হচ্ছিল যে কংগ্রেস এমন একটা আইডিওলজি সেটা পাকিস্তানে এবং বাংলাদেশেও চলবে। আপনারা তো জানেন না যে বাংলাদেশেও সেই সময় একটা কংগ্রেস পার্টি তৈরি হয়, অর্থাৎ বাংলাদেশে সেই সময় কংগ্রেস পার্টির হিন্দু মুসলমান সদস্য ছিল, তারা মিলে একটা ইস্ট বেঙ্গল কংগ্রেস পার্টি তৈরি করে এবং তার নেতা ছিলেন কিরণচন্দ্র রায়। তবে যাকে তার মোটামুটি 6 মাসের মধ্যে বুঝে যান যে ওখানে ইসলামিক পলিটিক্স ছাড়া বাংলাদেশে কিছু চলবে না, তারপর পালিয়ে আবার ভারতে চলে আসে। এই হচ্ছে তখনকার সেই সময় বেঙ্গল প্রভিন্সের যিনি বিরোধী দলনেতা কিরণচন্দ্র রায়ের ঘিলুর দৌড়, যে তিনি বাংলাদেশে কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন দেশভাগের পরপর, থিঙ্কিং যে সেই কংগ্রেস পার্টি কিছু করে খাবে। এই হচ্ছে যার মাথার বুদ্ধিদ্দ, তারা হচ্ছে তখন আপনি ভাবুন যে হিন্দুদের নেতৃত্ব এরকম একটা নির্বোধদের হাতে। তো এই নিয়ে যেটা মেন সমস্যা হচ্ছে যে দেখুন, এইখানে একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্স এবং হিস্ট্রি আমাদের একটা জিনিস শিখিয়েছে,
যে যারা রাজনৈতিক ক্ষমতা ভালোবাসে তাদের কাছে মানুষ হচ্ছে পড়ে। ক্যালকাটা কিলিংসে 10,000 20,000 লোক যে মারা গেছে সেটাতে কারুর দুঃখ হয়নি, ব্রিটিশেরও দুঃখ হয়নি, সোয়ার্দিরও দুঃখ হয়নি, কারুর দুঃখ হয়নি, কিরণচন্দ্র রায়েরও দুঃখ হয়নি, যিনি বিরোধী দলের নেতা ছিলেন। যিনি মানে এত হাস্যকর ব্যাপার যে যেখানে মুসলিম লীগ দাঙ্গা হবে বলে চাকু টাকু বন্দুক টন্দুক সবাইকে ডিস্ট্রিবিউট করেছে 5 মাস ধরে, এবং সেটা দেখে নিজেদের বাঁচানোর জন্য কলকাতার অবাঙালি ব্যবসায়ীরা, আমেরিকা তখন সবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, তখন আমেরিকান মিলিটারিরা নিজেদের পিস্তল হ্যান্ড ত্যান সব কালোবাজারে প্রচুর কলকাতায় অস্ত্র পাওয়া যেত, সেই সব অস্ত্র তারা নিজেদের মধ্যে রেখেছিল। ওটা না থাকলে কিন্তু আপনারা গোপালপাটার কথা বলেন ঠিক আছে, কিন্তু এটা ইতিহাস এটাও বলছে যে ওই আমেরিকান চোরাচাল কারবারিদের অস্ত্র যদি কিছু শিখ এবং কিছু অবাঙালি ব্যবসায়ীরা বাড়িতে না রেখে দিত, গোপাল পাঠাও কিন্তু ওই 18 এবং 19 যে পাল্টা মার দেওয়া শুরু করে সেটা দিতে পারত না। কারণ তার আগে 5 মাস ধরে মুসলিম লীগ তাদের সাপোর্টারদের কাছে অস্ত্র সাপ্লাই করে গেছে। এখানে সমস্যাটা হচ্ছে এই যে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা বোড়ে, নরেন্দ্র মোদীর কাছে আপনি একজন বোড়ে, সিপিএম এর কাছেও বোড়ে, মমতা ব্যানার্জির কাছেও বোড়ে, মানে দাবার বোড়ে। আপনাকে কেউ যদি এইভাবে সরাবে, আপনি মারা গেলে মারা গেলেন। And this is true for all democracy. আমি বলছি না যে আমেরিকাতে আমরা অন্য কিছু। তো দিস ইজ হোয়াট দ্য স্টোরি অফ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। যে মানুষকে সবসময় এক্সপ্যান্ডেবল, অর্থাৎ মানুষ মারা গেলেও যারা ক্ষমতা বিশ্বাস করে তাদের কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, তারা ক্ষমতার জন্য সেটা করবেই। So there is only one thing that common people can do and learn from this lesson. আজকে আমি বলবো যে বেঙ্গল ফাইলস আপনারা দেখুন এবং ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন যে কি পরিমাণ ম্যাসাকার হতে পারে। এটা মানছি যে বেঙ্গল ফাইলস এর লোকজন, বেঙ্গল ফাইলস হয়তো বিজেপি গেছে বা হিন্দুত্ববাদী একটা এজেন্ডার পার্ট হতে পারে, কিন্তু হিন্দুত্ববাদী এজেন্ডাটা এলো কোথায়? আজ থেকে আগে গেট ক্যালকাটা কিলিং হচ্ছে প্রায় 75 বছর আগে, তারপরেও যদি আজকে মানে মুর্শিদাবাদে গেট ক্যালকাটা কিলিং এর মতো ঘটনা হয়, তাহলে তো কিছু প্রগ্রেস হয়নি পশ্চিমবঙ্গে। Why this should happen? এই প্রশ্নগুলো করতে গেলে কিন্তু ইতিহাসটাকে আপনাকে ভালো করে জানতে হবে, এবং ইতিহাসটা জানলেই আপনি বুঝতে পারবেন যে ধর্ম এবং সবকিছুই হচ্ছে একটা টুলস পলিটিশিয়ানদের মানে টেকানোর জন্য। মমতা ব্যানার্জিও ইসলাম নিয়ে খেলছেন, মোদী হিন্দু ধর্ম নিয়ে খেলছেন, এই তো পার্থক্য, ব্যাপারটা তো একই ব্যাপার। আর সিপিএম কমিউনিজম নিয়ে খেলছেন, সবই খেলা, সবই টুল, মানুষকে বোকা বানানোর টুল। এবার মানুষ তার মধ্যেখানে মরবে। গেট ক্যালকাটা কিলিং এও মরেছিল, এবং আরো কিছু গেট ক্যালকাটা কিলিং হলে আমি ভবিষ্যতে আমি অবাক হব না। মুর্শিদাবাদের আমি নিজের চোখে দাঙ্গা দেখেছি, দাঙ্গা আমি বাড়ির সামনেও দেখেছি, স্যাড কেস। কিন্তু এগুলি আমাকে ইতিহাস পড়তে উৎসাহিত করে, এবং ইতিহাস পড়তে 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 এটাই বুঝতে পারি যে মানুষ আসলে অত গভীরে গিয়ে তো পড়াশোনা করতে পারে না, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে। ফলে রাজনীতিবিদরা ভালো থাকে, তাদের ছেলেমেয়েরা বড় হবে, তাদের টাকা হবে, আর তারা গরম গরম ভাষণ দেবে, রাস্তায় দাঙ্গায় লোক মরবে। এবং ইসলাম একটা এই ক্ষেত্রে খুব ইউজফুল টুল, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সেই জন্যই বলছি, কাজাকিস্তান এবং দুবাইয়ের কথা আমি বারবার করে বলি, যেখানে এই ডেঞ্জার গুলো আছে বলেই তারা একদম সাংঘাতিক ভাবে ইসলামের একটা পার্টিকুলার সেন্সার ভার্সন কে অ্যালাউ করে, বাকি কোনো ভার্সন তারা অ্যালাউ করে না। কারণ এটা ঘটনা, গেট ক্যালকাটা কিলিং এর কোরআনের উদ্ধৃতি দিয়ে 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 উস্কানো হয়েছিল মসজিদ থেকে। এই জিনিসটাকে অস্বীকার করতে হয় না। বেঙ্গল ফাইল এটা দেখিয়েছে, বেশ করেছে, কারণ দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, এন্ড পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটা আজকেও হতে পারে, এন্ড দিস ডেঞ্জার লাইজ টু এভরিবডি। এটা মুসলমানদের জন্য ডেঞ্জার। সুতরাং এগুলোকে স্টপ করতে গেলে দুবাই এবং কাজাকিস্তানের মডেল ছাড়া ইসলামকে আপনি ঠেকাতে পারবেন না। দেয়ার ইজ নো আদার মডেল। সেটা কিন্তু বিজেপিও করে না, কারণ বিজেপি চায় যে গন্ডগোল হোক, তাতে তাদের ভোট বাড়বে। আমি যে বললাম আপনি কিন্তু পণ, এতে কিন্তু কিছু হচ্ছে না। আলটিমেটলি কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি আগেও দাবার বোর্ডে ছিলেন, পরেও দাবার বোর্ডে থাকবেন।